হ্যালো, আমার বিশেষ শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ওয়েলকাম। আজকে স্টেজ ফোবিয়া অডিও স্টোরি চ্যানেল থেকে তোমাদের জন্য একটি বিশেষ নিবেদন। সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি সমগ্র থেকে একটি গল্প। সুচিত্রা ভট্টাচার্যের অকাল প্রয়াণে মিতিন মাসির কাহিনীর ধারা স্তব্ধ হয়ে গেল। প্রকৃতপক্ষে মিতিন মাসি সমগ্রের শেষ খণ্ড এটি। মিতিন মাসি ওরফে থার্ড আইয়ের প্রজ্ঞাপারমিতা মুখার্জি। আজকে সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি সমগ্র খণ্ড 2 থেকে একটি গল্প, গুপ্তধনের গুজব। তাহলে আজকের দ্বিতীয় পর্বটা শুনে নেওয়া যাক। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। মন্দিরে উঠে গেলেন অনঙ্গমোহন। জোর জোর ঘণ্টা বাজিয়ে আরতি সারছেন। পেছনের লোহার ফটক পেরিয়ে মিতিন আর টুপুর এলো গঙ্গার ধারে। নদীতে ভাটা চলছে। বাঁধানো পাড়ের অনেকটা নিচ থেকে ঢাল বেয়ে নেমে গিয়েছে থকথকে এঁটেল মাটির কাদা। দেখে আন্দাজ করা যায় জোয়ারে কতদূর পর্যন্ত জল আসে। ওপারে পশ্চিম আকাশে সূর্য প্রায় ডুবু ডুবু। তার লালচে আভায় চিকমিক করছে গঙ্গা। ফেরিঘাট থেকে এই বুঝি একটা লঞ্চ ছাড়লো। ঢেউ কেটে কেটে যাত্রী বোঝাই জলযান চলছে গেঁওখালির দিকে। ওপারে স্থলভূমির ছায়া ছায়া গাছগাছালি যেন জল রঙে আঁকা ছবি। টুপুর উচ্ছ্বসিত স্বরে বলল, কি দারুণ লাগছে গো মাসি, অপূর্ব। মিতিনের দোপাট্টা হাওয়ায় উড়ছিল। গায়ে সাপটে নিয়ে বলল, স্পটটা কিন্তু ভারী মজাদার। কাছেই দক্ষিণবঙ্গের দুখানা বিখ্যাত নদ এসে মিলেছে গঙ্গায়, রূপনারায়ণ আর দামোদর। রূপনারায়ণের মোহনার এক তীরে গেঁওখালি, অন্য পারে গাদিয়ারা। আবার নূরপুর যদিও দক্ষিণ 24 পরগনায়, গেঁওখালি পূর্ব মেদিনীপুরে আর গাদিয়ারা হাওড়ায়, 3টে জেলারই সীমানায় নদী। মানেটা বুঝতে পারছিস? চাইলে ঘন্টা খানেকের মধ্যে লঞ্চে লঞ্চে 3টে জেলা ছুঁয়ে আসতে পারিস। টুপুর ভুরু কুচকে বলল, গঙ্গা রূপনারায়ণের সঙ্গম তো দেখতে পাচ্ছি, দামোদর কোথায়? খানিক ডাইনে গঙ্গা ক্রস করে গাদিয়ারা যেতে চোখে পড়ে। টুপুর প্রায় বলতে যাচ্ছিল, ঝপ করে ঘুরে এলে হয়। গিলে নিল ইচ্ছেটা। দরকারি কাজে এসে এই ধরনের বায়না জোড়া মানায় না। তাছাড়া তদন্ত তো আজই চুকছে না, আবার আসতে হবে, তখন না হয়। ভাবনায় ছেদ পড়ল। পেছনে মিনোধ্বজের গমগমে গলা, গঙ্গার শোভা দেখছেন নাকি ম্যাডাম? টুপুর মিতিন একসঙ্গে ঘুরেছে। পার্থকে নিয়ে এদিকেই আসছেন মিনোধ্বজ। পাশে এক দীর্ঘকায় তরুণ। ফিস ফিস করে টুপুর বলল, সন্দীপন বাবু নাকি? মনে তো হচ্ছে বাগচি সাহেবের বোধহয় তর সইল না, ডেকে নিয়েছেন। হ্যাঁ, অনুমান সঠিক, ছেলেটি সন্দীপনই। বেশ ঝকঝকে চেহারা, বয়স বোধহয় 30ও ছোঁয়নি। গায়ের রং ফর্সাই বলা যায়। চুল ঈষৎ কোঁকড়ানো। বাদামি ফ্রেমের চশমার আড়ালে চোখ দুটো যথেষ্ট উজ্জ্বল। কালো ট্রাউজার পরে আছেন সন্দীপন, গায়ে হালকা নীল বুশ শার্ট। আলাপ করিয়ে দিতেই সন্দীপন স্মিত মুখে বলল, কাকাবাবু আমার পরামর্শটা শুনেছেন দেখে ভালো লাগলো। আমি তো প্রথম থেকেই বলছি, এই বাড়িতে যদি কোনো রহস্য থাকে সেটা উদ্ঘাটন পুলিশের কম্য নয়, দরকার একজন পেশাদার গোয়েন্দার, আপনার মতো। মিতিন হেসে বলল, আপনি আমায় চেনেন নাকি? নাম শুনেছি, আপনি তো বিখ্যাত মানুষ। ইলিয়ট রোডের সেই ভুতুরে বাড়ির কাণ্ড কারখানা আপনি যেভাবে সলভ করেছিলেন, খবরের কাগজে তো ফলাও করে বেরিয়েছিল নিউজটা। কপাল দেখুন, আবার সেই ভূতের বাড়ির সমস্যাই এসেছে। এ বাড়ির কথা বলছেন? অবশ্যই, মিস্টার বাগচি তো প্রায় রাতেই ভৌতিক শব্দ শুনছেন। হ্যাঁ, কাকাবাবু বলছেন বটে। সন্দীপন অল্প হাসল। মজার ব্যাপারটা কি জানেন তো, আমি রাতে থাকলে কোনো আওয়াজই হয় না। শুধু তাই নয়, আমি তো অন্তত 3.25 বছর এই বাড়িতে একা একা থেকেছি, কোনো দিন ওইসব বিদঘুটে সাউন্ড কানেই আসেনি। মিনোধ্বজ বললেন, আমি তো মানছি ওটা হয়তো মনের ভুল, কিন্তু আপনি ভয় পাচ্ছেন তো? মোটেই না, অবাক হচ্ছি। মনের ভুলটা মন থেকে ঝেড়ে ফেলুন কাকাবাবু, প্লিজ।
না হলে রাতে নয় আমি এখানে থাকি, যদি একটাও সাউন্ড হয় সোর্সটা আমি ধরে ফেলবই। ঠিক আছে, সে দেখা যাবে খন। আলোচনাটা যেন মিনোধ্বজের পছন্দ হচ্ছে না, কথা ঘুরিয়ে দিয়ে বললেন, গঙ্গার ধারটা কেমন লাগছে ম্যাডাম? দুর্দান্ত, এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা যায়। বলতে বলতে মিতিনের দৃষ্টি হঠাৎ ঢালের কাদায় স্থির, আঙুল তুলে বলল, ভাঙা ভাঙা থামের মতো ওগুলো কি মিস্টার বাগচি? ওখানে এককালে বাঁধানো জেটি ছিল, সেই আলমিরা সাহেবের যুগে। জাহাজটা আজও নাকি ভিড়ত। আমি অবশ্য জন্ম থেকে জেটির ধ্বংসাবশেষই দেখছি, তবে একটা জিনিস এখনো টিকে আছে। মিনোধ্বজ দুপা এগোলেন, খাড়া পাড়ের কিনারে গিয়ে সন্তর্পণে ঝুঁকলেন সামান্য, বললেন, নিচের দিকটা দেখুন, ওই বাঁয়ে। দর্শনীয় বস্তুই বটে। টুপুররা যেখানে দাঁড়িয়ে তার থেকে খানিক তফাতে বাঁ দিকে পাড়ের গায়ে এক চৌকো লোহার গেট, মরচে ধরা, কাদা মাখা, আকারে রীতিমতো বিশাল। পাড় থেকে শুরু হয়ে খাড়া চলে গিয়েছে ঢাল পর্যন্ত, অন্তত ফুট 10 চওড়া তো হবেই, উচ্চতাও 15 ফুটের কম নয়। পার্থ গোল গোল চোখে বলল, ওটা কি? গেস করুন। স্লুইস গেট। রাইট। সামনে নাকি পরপর আরো 3টে ছিল, সবই এখন নদীর গর্ভে। এত লক গেট কেন? এককালে নদী তো এখানে যথেষ্ট তেজিয়ান ছিল, তখন নাকি জলের চাপ কমাতে খুলে দেওয়া হতো একটার পর একটা। শেষ গেটটি ওপেন করলে জল নাকি চলে যেত আমাদের বেসমেন্টে। বোধহয় ওটা ছিল বাড়িটাকে রক্ষা করার কৌশল। জলের লেয়ার নেমে গেলে বেসমেন্ট আবার ক্লিয়ার হয়ে যেত। টুপুর অত্যুৎসাহী মুখে বলে ফেলল, যেখানে যিশু আর মা মেরির মূর্তি রাখা আছে? না না, ওগুলো তো বেসমেন্টের ঘরে। জল আসতো ঘরগুলোর নিচে চাতালে, সেখানে আউটলেটও ছিল। জলের হাইট বেশি বেড়ে গেলে আউটলেট দিয়ে নাকি বেরিয়েও যেত বলেই মিনোধ্বজ থমকালেন। বেসমেন্টের কথা তোমাদের কে বলল? ঠাকুর মশাই। তার সঙ্গে পরিচয় হলো কখন? এই তো একটু আগে। মিতিন আবার লক গেটের প্রসঙ্গে ফিরল। বেসমেন্টে তাহলে জল ঢোকানোর ব্যবস্থা আছে? ছিল, এখন আর নেই। ওই লক গেট বহুকাল ধরেই অচল, খোলা বন্ধ করা সিস্টেমটাও কোথায় ছিল কে জানে। মিনোধ্বজ গলা ঝাড়লেন। তখন বললাম না, শিখিধ্বজ কোনোদিনই এখানে বাস করেননি। তখন থেকেই রক্ষণাবেক্ষণের অভাবে জাহাজঘাটা, লক গেট সবই পঞ্চত্ব পেয়েছে। নেহাতি আমার ঠাকুরদা নদীর পাড়টা বাঁধিয়েছিলেন, তাই অতীতের স্মৃতিটুকু আছে কোনো রকমে। এছাড়া ভিতরে যাতে জল না ঢোকে ঠাকুরদা বেসমেন্টে পুরো দেওয়ালও তুলে দেন, সুতরাং লক গেট ব্যবহারেরও আর প্রশ্ন নেই। স্ট্রেঞ্জ, সেই প্রোটেকশন সিস্টেম ছাড়াই বাড়ি অক্ষত আছে। তাই তো দেখছি জলও অনেক কমে গিয়েছে, যে পদ্মা যত ফুলে ফেপে উঠেছে ভাগীরথী ততই নিস্তেজ হয়েছে। সেই জন্যেই হয়তো আর বিপদ টিপদ ঘটেনি। মিতিন ভাবল কি যেন, বলল, বেসমেন্টে একবার যাওয়া যায় না? এখন অন্ধকার হয়ে এলো, আমি তো খুব একটা নিচে টিচে যাই না, কারেন্টও নেই। দিনের বেলা স্কাইলাইটের আলোয় দেখলে বোধহয় সুবিধে হতো। সন্দীপন মৃদু স্বরে বলল, এখনো অসুবিধে নেই, টর্চ তো আছে। মিনোধ্বজ বললেন, তুমি তাহলে নিয়ে যাও, আমি আর নামছি না, নিচটা বড্ড স্টাফি। বাড়ির সামনে যে 10 ধাপ সিঁড়ি, তার তলাতেই বেসমেন্টের দরজা। তালা খুলে ঢুকলো সন্দীপন। টর্চ হাতে চলেছে আগে আগে। ওপরতলার মতো একেবারেই খোলামেলা নয়, বরং সত্যিই খানিকটা দমচাপা ভাব। তবে আধার এখনো তেমন ঘুরঘুরটি হয়নি। ছোট ছোট ঘুলঘুলি দিয়ে চুইয়ে চুইয়ে আসা অন্তিম সূর্যলোক একটা আবছায়া রচনা করেছে অন্দরে। ছায়াই বেশি, ক্ষীণ আলোটুকু চাপা পড়ে যাচ্ছে টর্চের দাপটে। টানা লম্বা প্যাসেজের গায়ে পর পর 3খানা ঘর। প্রথমটায় তো ঢোকারই জো নেই, রাশি রাশি ভাঙাচোরা আসবাবেই বোঝাই। একটা পায়া ভাঙা চেয়ারের হাতল ছুঁয়ে টুপুর টের পেল কি পুরু ধুলোর আস্তরণ। দ্বিতীয় ঘরখানায় আদ্যিকালের কিছু লোহা লক্কর পড়ে আছে। 3 নম্বরটিতে চ্যাপেলের মূর্তি আর কিছু আসবাব। ছোট যিশুকে কোলে মাটির মা মেরির পাশেই বড় সড়ো একটা পিয়ানো, একটা দুটো লম্বা বেঞ্চও আছে, ছবিও আছে বেশ কিছু।
অধিকাংশই ডাঁই করা, দু চারটে দেওয়ালে ঝুলছে। মানুষ প্রমাণ ক্রুশবিদ্ধ যিশুর ছবিখানা একদিকের দেওয়াল জুড়ে দাঁড়িয়ে। এ ঘরেও প্রাচীন প্রাচীন গন্ধ। টর্চের আলোর সঙ্গে সঙ্গেই চোখ ঘুরছিল মিতিনের। বলল, পেন্টিংগুলো তো বেশ ভালো কোয়ালিটির, উপরে নিয়ে গিয়ে টাঙাননি কেন? সন্দীপন টর্চটা আবার ঘুরিয়ে বলল, মন্দিরের যিনি প্রথম পূজারী তার নাকি বারণ ছিল। পার্থ আক্ষেপের সুরে বলল, এত ভালো একখানা পিয়ানো, তাও কেমন অযত্নে নষ্ট হচ্ছে। উপায় কি বলুন? পূর্বপুরুষদের স্থির করা নীতি তো কাকাবাবু ভঙ্গ করতে পারেন না। তা বটে। মিতিন জিজ্ঞেস করলো, বেসমেন্টে সেই চাতালটা কোথায় যেখানে জল আসতো? আসুন দেখাচ্ছি। তৃতীয় কামরাটির পেছনে আর একটি দরজা। খুলতেই ঘোরানো লোহার সিঁড়ি নেমে গিয়েছে। বেশি নয়, 10-12 ধাপ। আলো দেখিয়ে দেখিয়ে মিতিনদের নিচে নিয়ে এলো সন্দীপন। খুব একটা বড় নয় চাতালটা। সামনে খাড়া দেওয়াল, পেছনে খাড়া দেওয়াল, প্রকাণ্ড একটা বাক্সের মতো চেহারা। সামনের দেওয়ালে আলো ফেলে সন্দীপন বলল, কাকাবাবুর ঠাকুরদা এই দেওয়ালটাই গেঁথেছিলেন। মিতিন একবার চোখ চালিয়ে নিয়ে বলল, জল বেরোনোর জায়গা ছিল শুনেছিলাম। বোধহয় সাইড ওয়ালে ছিল, নিশ্চয়ই তখনই আটকে দিয়েছেন। এখন তো আর বোঝার কোনো উপায় নেই। সবকটা দেওয়ালেই একটু টোকা মেরে দেখলো মিতিন। দেওয়ালে কান পেতে কিছু যেন শোনারও চেষ্টা করলো। আপন মনে বলল, স্ট্রাকচারগুলো সলিড। আগেকার দিনের নির্মাণ ম্যাডাম, তখন তো খুব পাকা কাজই হতো। ঠিক, চলুন এবার ফেরা যাক। আবার লোহার সিঁড়ি, তৃতীয় ঘরের মধ্যে দিয়ে ফের প্যাসেজ। বেসমেন্টের বাইরে এসে বড় সড়ো শ্বাস নিল পার্থ। উদাস স্বরে বলল, কেন যে এমন গর্ভগৃহ বানানো? শেষ পর্যন্ত তো আবর্জনাই জড়ো করার জায়গা। সেটাও তো এক ধরনের ইউটিলিটি। মিতিন সামান্য হাসল। সন্দীপনকে জিজ্ঞেস করলো, নিচে কি একদমই আসা হয় না? বেসমেন্টের দরজা বন্ধ করছিল সন্দীপন। তালাটা টেনে পরখ করে নিয়ে বলল, খুব কম। একেবারেই খোলাখুলি না করলে চামচিকে টামচিকে বাসা বাঁধবে, তাই মাসে 1-8 বার। চাবি কি আপনার জিম্মাতেই থাকে? কাকাবাবু আসার আগে কাছেই রাখতাম, এখন উপরেই থাকে। দরকার মতো নিয়ে খুলি। আপনারা তো আগে এ বাড়িতেই বাস করতেন? হ্যাঁ, আগে সবাই ছিলাম। বছর 20 আগে বাবা ডায়মন্ড হারবার রোডে নিজস্ব বাড়ি বানালেন। তখনই আমি, মা আর দিদি সেখানে চলে যাই। বাবা ওখানেও থাকতেন, এখানেও থাকতেন। আমি অবশ্য এ বাড়ির দায়িত্ব নেওয়ার পর টানা এখানেই থেকেছি। শুনলাম আপনার একটা টিউটোরিয়ালও আছে। কি পড়ান? কমার্স। এমকম পাশ করে চাকরি বাকরি জুটলো না। 3 বন্ধু মিলে তাই কোচিং ক্লাস খুলেছি, বাড়ির কাছেই 3খানা ঘর ভাড়া নিয়ে। কতদিন? বছর 2-1। কখন চলে কোচিং? দুপুর থেকে সন্ধে 8টা। আপনার 2 বন্ধুও কি নূরপুরের? একজন আমতলার, অন্যজন থাকে ডায়মন্ড হারবারে। কলেজে আমরা একসঙ্গেই পড়তাম। চাকরি না পেয়ে আমাদের এমন জেদ চেপে গেল। কাজের কাজ করেছেন। আচ্ছা সন্দীপন বাবু, অনঙ্গমোহন চক্রবর্তী মানুষটা কেমন? একটু সময় নিয়ে সন্দীপন বলল, ভালোই তো। দোষের মধ্যে দোষ, একটু বানিয়ে বানিয়ে গল্প বলতে ভালোবাসেন, আর একটু নেশা টেশা করেন, তবে লোক খারাপ বলা যাবে না। কিন্তু উনি তো অশান্তির মূল। গুপ্তধনের গুজবটা তো উনিই ছড়িয়েছেন। ওটা পাকে চক্রে ঘটে গিয়েছে। ঠাকুরমশাইয়ের মুখে গুপ্তধনের গল্প তো আমরা ছেলেবেলা থেকে শুনছি, হাসাহাসি করতাম সকলেই। কিন্তু এরকম রটিয়ে উনি কি সুখ পান কি জানি। আসলে একজন বিফল মানুষ তো, জীবনে কিছুই করে উঠতে পারেননি। পুরোহিতগিরি করে পয়সাই বা আসে। একটা চাকরি জোগাড় করেছিল কোনো রকমে, পিয়নের। কারো কাছ থেকে তেমন শ্রদ্ধা সম্মান পাননি কখনো। 3 ছেলের একটাও মানুষ হয়নি। তারা সব এখন উচ্চবৃত্তি করে বেড়ায়। বড়টা তো চিটিংবাজ কেসে একবার হাজতবাস করেও এসেছে। বেচারা ঠাকুরমশাইয়ের রিটায়ারমেন্টের পর সংসার প্রতিপালনের জন্য এখন জমি বাড়ির দালালি করতে হয়। তাই হয়তো দুর্ভাগা লোকটা নিজেকে একটু ওজনদার প্রতিপন্ন করতে ওইসব গল্প এখনো চালিয়ে যান। তা বলে গুপ্তধনের খোঁজে কেউ যে সত্যি সত্যি শাবল গাইতে নিয়ে হাজির হবে, এতটা বোধহয় উনি ভাবেননি। ঠাকুরমশাই কিন্তু আমাদের আর একটা কথাও বলেছেন আজ। কি? বাড়ির নিচে শুধু গুপ্তধন নয়, অনেক পাপও নাকি জমে আছে। পাপ? সন্দীপন কিছুক্ষণ নিশ্চুপ,
তারপর বিড়বিড় করে বলল, এটা তো নতুন শুনছি, কিন্তু এ বাড়িতে পাপ জমা হবে কোথা থেকে? আমি যতটুকু জানি কাকাবাবুর পূর্বপুরুষেরা কেউই তেমন খারাপ লোক ছিলেন না। হয়তো সেভাবে কেউ রোজগারপাতি করেননি, বংশের পয়সায় বসে বসে খেয়েছেন। উত্তর কলকাতায় তো অনেক বাড়ি ছিল, একে একে প্রায় সব গিয়েছে, সেও তো ওই আলস্যের কারণে। কিন্তু কারো ওপর ওরা অত্যাচার করেছেন কিংবা কাউকে ঠকিয়ে তার সম্পত্তি গ্রাস করেছেন এমন অভিযোগ তো কোশমিনকালেও শুনিনি। ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলেন না কেন? কি পাপ কে করেছে? প্রশ্নটা করা হয়নি। আচ্ছা, অনঙ্গবাবুরা কি এ বাড়িতে থাকতেন কখনো? ভুজঙ্গমোহন নাকি অল্প কিছুদিনের জন্য ছিলেন। তারপর কাকাবাবুর ঠাকুরদার বাবা তাকে খানিকটা জমি কিনে দেন, সেখানেই বাড়িঘর বানিয়ে। টুপুর বলল, সে কি? ঠাকুরমশাই যে বললেন এখানে 250 বছর ধরে আছেন, ওদের নাকি বিশাল অবস্থা। তুমি বুঝি বিশ্বাস করেছো? সন্দীপন হেসে ফেলল। ওটা নিয়েও তো ঠাকুরমশাইয়ের গল্প আছে। গঙ্গা নাকি ওদের প্রাসাদের মতো অট্টালিকাকে গ্রাস করে নিয়েছে। রং চড়ানোটা বোধহয় ওর নেশা। মিতিন না হেসেই বলল, আর একটা কথাও আমার খুব জানতে ইচ্ছে করছে সন্দীপন বাবু। গুপ্তধনের গল্প তো আপনার শৈশব থেকে শোনা। তারপর বেশ কিছুদিন এই বাড়িতে একাই ছিলেন, তখনও কি কখনো রটনাটা সত্যি কিনা যাচাই করার কৌতূহল আপনার জাগেনি? ওই খুঁড়ে টুড়ে দেখা? সন্দীপন এবার বেশ শব্দ করেই হেসে উঠল। পরক্ষণেই মুখখানা গাম্ভারি করে বলল, দেখুন ম্যাডাম, আমার বাবা একটা কথা প্রায়ই বলেন, আমরা নাকি গুপ্তধনের চেয়েও অনেক বেশি কিছু পেয়ে গিয়েছি। কাকাবাবুর বাবা প্রায় রাস্তা থেকে তুলে এনে আমার ঠাকুরদাকে এ বাড়িতে ঠাঁই দেন। তারপর আর কোনোদিন আমাদের অন্ন বস্ত্রের চিন্তা করতে হয়নি। দিদির বিয়ে, আমার পড়াশুনো, এমনকি বাবা যে বাড়িটা বানিয়েছে তার পেছনেও কি কাকাবাবুদের অর্থ সাহায্য কম ছিল? এ বাড়িতে মাটির উপরে যখন এত পেয়ে গিয়েছি, মাটির তলায় কি আর ঘড়া ঘড়া মোহর খুঁজতে যাব বলুন? প্রশ্নোত্তরের মাঝেই মিনধ্বজ বেরিয়ে এলেন বারান্দায়। উদ্গ্রীব মুখে জিজ্ঞেস করলেন, কি ম্যাডাম, পরিদর্শন কমপ্লিট? মিতিন হাসল। হলো 1 রাউন্ড। কিছু হদিশ পেলেন এত তাড়াতাড়ি? মিতিনের হাসি চওড়া হলো। আমি কি ম্যাজিক জানি? এবার আর পার্থ নয়, স্টিয়ারিংয়ে মিতিন। যাওয়ার সময় গাড়ি চালিয়ে যা পরিশ্রম হয়েছিল, ফেরার পথে ঘুমিয়ে ঘুমিয়ে তার ডবল উসুল করে নিল। গোটা রাস্তা মিতিনও স্পিকটি নট। কোনো তদন্ত শুরু করলে এটাই মিতিনের দস্তুর। টুপুরেরও মুখে কুলুপ। এখনো তার চোখে ভাসছে অপরূপ এক নদী, এক নয়নাভিরাম সূর্যাস্ত, নদীতে ছড়িয়ে ছিটিয়ে ভেসে থাকা নৌকা, ওপারের ছায়া ছায়া গাছপালা, বাড়িঘর। গঙ্গা রূপনারায়ণের সঙ্গমটাও দেখা হলো। দামোদরটাই যা বাকি রয়ে গেল। ইস, বাড়িতে ঢুকে অবশ্য নীরবতার ইতি। বুম বুম কেন এখনো খাওয়া না সেরে কম্পিউটারে, তাই নিয়ে বকাবকি জুড়ল মিতিন। টুপুর টুপ করে টিভিতে একটা রিয়েলিটি শো দেখতে বসে গেল। ঢাউস 1 কাপ চা খেয়ে পার্থও দিব্যি টকবগে। মিতিনের উদ্দেশ্যে টিপ্পুনি ভাসিয়ে বললেন, তোমার ভেল্টু দাদা তোমাকে কিন্তু একটা ফালতু কেসে ফাঁসিয়ে দিলেন। আরতি টেবিলে খাবার দাবার রেখে চলে যাচ্ছে। দরজাটা বন্ধ করে এসে বুমবুমকে আহারে বসালো মিতিন। আলগোছে পার্থকে বলল, কেন, কেসটার কি মেরিট নেই? একেবারেই না। পার্থ চেয়ার টেনে গুছিয়ে বসলো। ইশারায় ডাকলো টুপুরকে। টেবিলে আরো 3খানা প্লেট সাজিয়ে টুপুরকেই সাক্ষী মানল। তুই বল, তোর মাসি এমন একটা জিনিস খুঁজতে গিয়েছে যেটা আছে কি নেই সেই সম্পর্কে কেউ নিশ্চিত নয়। কোশমিনকালেও তার অস্তিত্ব ছিল কিনা তাও কেউ জানে না। শুধুমাত্র একটা গুলবাজ বুড়ো ছাড়া টিভির প্রিয় অনুষ্ঠান ছেড়ে উঠতে হয়েছে বলে টুপুর যেন খানিক আনমনা। ঢক করে ঘাড় নেড়ে বলল, তা অবশ্যই ঠিক। ক্যাসারোল খুলে প্লেটে রুটি নিল পার্থ, টুপুরকেও দিল। হাতায় মাটন কারি তুলতে তুলতে বলল, তারপর ধরো এমন একটা ক্রাইম হয়েছে যা অপরাধ পদবাচ্যই নয়। দুটো বুদ্ধু খামোখা মাটি খুঁড়ে পুলিশের রুলের গুঁতো খেয়েছে, ঠিক কি না? টুপুর স্যালাড টানলো। সেরকমই দাঁড়াচ্ছে বটে। বেজায় উৎসাহ পেল পার্থ। মুখে আরো বিজ্ঞ বিজ্ঞ ভাব ফুটিয়ে বলল, তারপর দেখ,
বাড়িতে এমনই ভৌতিক ঘটনা ঘটছে যাতে কেউই তেমন ভীত নয়। টুপুর রুটি ছিঁড়ল। মিনোধ্বজ বাবুকে তো মোটেই আতঙ্কিত দেখালো না। ওই মিনোধ্বজ মর্মরবক্ষ বাগচি একটি ট্যাবলেট, বুঝলি? যখনই দেখেছি গেটে দারোয়ান নেই তখনই বুঝেছি ইনি একটি হাড় কেপ্পন। এত দূর গেলাম, অতক্ষণ রইলাম, স্টমাকে কি জুটলো বল? নাম মিনোধ্বজ, অথচ কটা ফিশ ফ্রাই খাওয়াতে পারলেন না। টুপুর হেসে বলল, বুঝেছি তুমি খুব ক্ষুধার্ত, তাড়াতাড়ি হাত চালাও। খিদেটা বড় কথা নয়, এটা আত্মমর্যাদার প্রশ্ন। অমন লম্বা চওড়া একটি নাম বয়ে বেড়াচ্ছেন, থাকেন পেল্লাই এক প্রাসাদে, শোনালেন রাজশাহীর জমিদার ছিলেন, অথচ বুকের খাঁচাটা এতটুকু। আঙুলের মুদ্রায় মিনোধ্বজের হৃদয়ের মাপখানা দেখালো পার্থ। রুটির টুকরো ঝোলে ডুবিয়ে বলল, খুব তো তোর মাসিকে বারফট্টাই দেখালেন। এনি অ্যামাউন্ট দিতে পারেন, কিন্তু একটা পয়সাও তো অ্যাডভান্স ঠেকালেন না। আহা, মাসি তো বলল আজ কিছু লাগবে না, অমনি উনি হাত গটিয়ে নেবেন। এই কি ধরনের ভদ্রতা? পার্থ আবার নিতিনকে খোঁচালো। তোর মাসিটাও হয়েছে সেরকম, যা আসছে ঝটাকসে ব্যাগে পুড়ে ফেলো। তা নয়, উনি ভবিষ্যতের আশায় তাকিয়ে আছেন। আরে বাবা, পরে তো লবডঙ্কা জুটবে। কেন? কারণ কেসটায় কিচ্ছু নেই, নো রহস্য, নো ক্রাইম, না কোনো অলৌকিক কাণ্ড কারখানা। সারমর্ম বুঝে গেলে মিনোধ্বজ মর্মরবক্ষ তোর মাসিকে টাটা করে দেবে, এবং তোর মাসির ভেলটুদা আড়ালে তখন খ্যাঁক খ্যাঁক হাসবে। পর্বতাকৃতি অনিশ্চয় মজুমদারের ভেলটু নামটা শুনলেই টুপুরের পেট গুলিয়ে হাসি আসছে। এখনো কোনো ক্রমে হাসিটা চেপে জুলজুল চোখে নিতিন মাসিকে দেখল টুপুর। আশ্চর্য, কোনো প্রতিক্রিয়া নেই। এত শ্লেষ, এত বিদ্রুপের পরেও এক মনে রুটি মাংস খাচ্ছে, আর মাঝে মধ্যে বাঁ হাতের চাপড়ে তাড়া লাগাচ্ছে বুমবুমকে। অগত্যা টুপুরকেই হাল ধরতে হয়। ভুরুতে একটা ভাঁজ এনে টুপুর বলল, আমার কিন্তু ব্যাপারটা একদম সিধে সাদা লাগছে না মেশো, কেমন একটা আষ্টে গন্ধ পাচ্ছি। ওটা তোর ঘ্রাণ শক্তির দোষ, মাসির সঙ্গে থেকে থেকে হয়েছে। ঠাকুর মশাই মানুষটি ধরো 50 বছর ধরেই এক গল্প করছেন, কিন্তু মিনোধ্বজ বাবু পাকাপাকি ভাবে ফিরে আসার পরই গুপ্তধনের সন্ধানে কেউ হানা দিল। এটা কি খুব স্বাভাবিক? সেফ কাকতালীয়। আর অনঙ্গমোহন বাবুর আড়ি পাতাটা, ওটা অনেকের নেচার থাকে, কেউ কথা বললে লুকিয়ে লুকিয়ে শোনার। অনঙ্গমোহন বাবুর সম্পর্কে আরও একটু কিন্তু ভাবার ছিল। করুণা একদমই অনঙ্গমোহনকে পছন্দ করে না। মিনোধ্বজ বাবুও বাড়ির ঠাকুর মশাইটির প্রতি প্রীত নন। লক্ষ্য করেছিলে, মাসি যেই অনঙ্গমোহন বাবুর কথা তুলল, অমনি মিনোধ্বজ বাবুর চোয়াল পলকের জন্য হলেও কেমন কঠিন হয়ে গেল। আমি অত খেয়াল করিনি বলেই পার্থ পাল্টা তর্ক জুড়ল। অবশ্য অনঙ্গমোহনের মতো একটি চিড়িয়াকে পছন্দ করার তো কোনো কারণও দেখি না। এক সন্দীপন ছাড়া সকলেই ওর নিন্দামন্দই করবে। তাই ইয়েস, সন্দীপন ছেলেটার মন ভালো বলে যথাসম্ভব রেখে ঢেকে কমেন্ট করছিল। আমি শুধু অনঙ্গমোহন বাবুর কথাই বলছি না। টুপুর তাড়াতাড়ি বলল, করুণাই বা জানলো কি করে? মাসি ডিটেকটিভ, সে নিশ্চয়ই আড়ি পাতে। তারপর আমরা যেটা প্রায় ধরছি না, দ্বিতীয় আর একদিন চোর এসেছিল। কি উদ্দেশ্যে? সেম ধান্দা, কাল্পনিক গুপ্তধন। কিন্তু তারা তো খোঁড়াখুড়ি করেনি, জায়গাটা তো প্রথম ঘটনার পরেই মাটি ফেলে দুর্মুষ করে দেওয়া হয়েছে, এবং এখনো ইনট্যাক্ট আছে জায়গাটা। দ্বিতীয়বার গাঁইতি মারার সুযোগই তো পাইনি। মিনোধ্বজ বাবু এমন হল্লা জুড়েছিলেন। আচ্ছা, এমন কি হতে পারে না, গুপ্তধনের জন্য প্রথমবার খোঁড়াখুড়ির পর করুণা তো স্পটটা জেনেই গেল, তারপর হয়তো সেকেন্ড টাইম ও কাউকে পাঠিয়েছিল, হয়তো ওর বর, সঙ্গে আর কেউ। পাছে তার ওই ষড়যন্ত্র নিতিন মাসি ধরে ফেলে কথা বলার সময়, তাই অত আড়ষ্ট ছিল। ওটা অবশ্য তুই জানিস, করুণাকে জেরা করার সময় আমি তো ছিলাম না। তবে করুণার বর যদি খুঁড়তে এসেও থাকে, তাহলে কি গুপ্তধন আছে প্রমাণ হয়? যাই বলো, মিনোধ্বজ বাবুরই কিন্তু ওই জায়গাটা খুঁড়ে দেখা উচিত এখন। উচিত তো বটেই, আমি হলে তো ডিটেকটিভ না ডেকে আগে নিজে দেখতাম। সন্দীপনী বা দেখলো না কেন? এটাই তো প্রমাণ করে গুপ্তধনের ব্যাপারটাই
ফক্কিকারি, নইলে সন্দীপন যতই ডায়লগ ঝাড়ুক ট্রাই একটা নিতই। মিনধ্বজ বাবুরা উপকার করেছেন বলে সন্দীপনের লোভ লালসা সব উবে গিয়েছে, মুখে বললেই মানতে হবে? তো গুপ্তধন থাকতে পারে এই আশায় মিনধ্বজ বাবুরই চোখ চকচক করছিল। আমার আর একটা কথাও মনে হচ্ছে, বুঝলে মেশো? গুপ্তধনের গুজবটার সূত্র ধরে একটা হাঙ্গামা হুজ্জত বাঁধিয়ে এবং তার সঙ্গে ভৌতিক ব্যাপার স্যাপার জড়িয়ে কেউ হয়তো মিনধ্বজ বাবুর ওপর চাপ সৃষ্টি করতে চাইছে। কেন? মিনধ্বজ বাবুকে উৎখাত করার জন্য। বুমবুমের খাওয়া শেষ, চেয়ার থেকে লাফিয়ে নেমেও দাঁড়িয়ে পড়ল, ঘুরে বলল, উৎখাত মানে কি? উৎখাত হলো গিয়ে, পার্থ নাক কুচকে বলল, ইচ্ছের বিরুদ্ধে কাউকে স্থানান্তরিতকরণ। বুমবুম চোখ পিটপিট করলো, বাংলায় বলো না। বেশ সরলভাবে বোঝাচ্ছি। ধর তুই কম্পিউটারে গেম খেলছিস, তোর টুপুর দিদি গিয়ে তোর ঘেটি ধরে তোকে তুলে দিল, এটাকে বলে উৎখাত। ক্লিয়ার? বুমবুম মাথা দোলাতে দোলাতে চলে গেল বেসিনের দিকে। পার্থ আবার প্রসঙ্গে ফিরল, টুপুরকে বলল, উৎখাত কেন করবে শুনি? বাড়িটার দখল পাওয়ার জন্য, কিংবা উনি যাতে বিরক্ত হয়ে বাড়িটা বেচে দিয়ে চলে যান। অনঙ্গমোহন তো জমিদার বাড়ির দালালি করেন, তারই ইন্টারেস্ট থাকতে পারে। হয়তো কেনার লোক আছে, বিক্রি হলে অনঙ্গমোহন মোটা কমিশন পাবে। পার্থ চোখ বুজে ভাবলো একটুক্ষণ, তারপর দুদিকে ঘাড় নাড়ল। না রে, গুপ্তধনের গপ্প রটিয়ে কাউকে বাড়ি থেকে ভাগানো যায় না, একমাত্র ভূতের ভয়টাই। তবে সেটাও তো তেমন কাজ নয়। ওতে মিনধ্বজ বাবু চট করে ঘায়েল হবেন না। প্লাস অঙ্কের টিচার তো, তেমন জুৎসই ভুতুরে ছাত্র পেলে অঙ্ক কষানো আরম্ভ করবেন। টুপুরের খেই হারিয়ে গেল, আর তো কোনো পয়েন্ট মাথায় আসছে না মেশো। করুণা, অনঙ্গমোহন, সন্দীপন, যাকেই সন্দেহ করি না কেন, একটা লাগসই মোটিভ চাইতো। পাবি না? পার্থ খিক হাসলো। বললাম তো কেসটা পুরো ফাঁপা। তোর মাসিকে লাট খাইয়ে ভেলটুবাবু এবার ড্যাং ড্যাং করে কাঁসর বাজাবেন। মিতিন একভাবে খেয়ে যাচ্ছে, একটি বার ঘাড় তোলার নামও নেই। টুপুর করুণ মুখে বলল, ও মাসি, কিছু একটা বলো না। বহুক্ষণ পর মিতিনের স্বর ভেসে উঠল, দাঁড়া, আগে তোর মেশোর বোলচাল খতম হোক। বেশ, আমি চুপ করলাম। পার্থ যেন উস্কালো, এবার তুমি চালু হও। না, তেমন বলার কিছু নেই, আমি শুধু দু একটা ব্যাপার ভাবছি। কিরকম? খুঁড়ে মাটি মেলে বোঝাতেও মাটি লাগে মানে? মিতিন মুখ তুলল, এবার চোখ সরু করে জিজ্ঞেস করলো, পাপ কাকে বলে? অন্যায় কাজকে, অমানবিক কাজকে। রাইট। এখন বলো, উচ্চতা কি মিলছে, কিংবা দৈর্ঘ্য? কিসের? ক্রমশ প্রকাশ্য। মিতিন গলা খাকারি দিল, কাল আমাদের দ্বিতীয় অভিযান, প্রস্তুত হও টুপুর। সকাল 9টার মধ্যে মিতিন স্নান টান সেরে তৈরি। মাসির তাড়া খেয়ে টুপুরও। পার্থ আজ অভিযানে অংশ নিতে পারছে না, প্রেসে বিস্তর কাজ আছে। কাকে কাকে যেন জিনিস ডেলিভারি দিতে হবে। মুখে যত টিপ্পুনি কাটুক, আজও তার নূরপুর যাওয়ার খুব ইচ্ছে ছিল। বাসনায় জল পড়ে যেতে সে যেন ঈষৎ ক্ষুব্ধ। শেষ মুহূর্তেও পার্থ একবার বাগড়া দেওয়ার চেষ্টা করলো, কাল 15ই আগস্ট, কালই চলো না, ভোর ভোর বেরিয়ে পড়বো, বুমবুমকেও সঙ্গে নেব, চমৎকার একটা আউটিং হয়ে যাবে। প্রস্তাবটায় আমলই দিল না মিতিন, সরাসরি বলল, আমরা বেড়াতে যাচ্ছি না স্যার, তাছাড়া এখন একটা দিনও আমি নষ্ট করতে রাজি নই। দিন তো তোমার এমনিতেই নষ্ট, বুনো হাঁসের পেছনে ছুটে বেড়ানোই তো অর্থহীন। মিতিনকে নিরস্ত্র করতে না পেরে পার্থর পুটুস হুল। পরক্ষণেই স্বরে উপদেশ, যাগ্গে সাবধানে যেও, গাড়িতে তেল বেশি নেই, ট্যাঙ্কি ভরে নিতে ভুলো না যেন। আমরা তো গাড়ি নিচ্ছি না, বাসে যাচ্ছ নাকি? ঝাঁকুনিতে কোমর খুলে যাবে কিন্তু। তোমাকে টেনশন করতে হবে না, পারলে তাড়াতাড়ি ফিরে বুমবুমকে কোথাও একটা ঘুরিয়ে এনো। বলেই টুপুরকে নিয়ে মিতিন রাস্তায় মোড়ে এসে ট্যাক্সি ধরল। সিটে বসে নির্দেশ, হাওড়া। টুপুর অবাক, ওমা, হাওড়া যাবো কেন? আজ রুটটা একটু বদলাচ্ছি। হাওড়ায় ট্রেন ধরে বাগনান, সেখান থেকে গাদিয়াড়া, তারপর জলপথ। এ যেন মেঘ না চাইতেই জল। কাল মনে মনে গাদিয়াড়ার কথা ভাবছিল, 24 ঘন্টার মধ্যে সেই আশা পূরণ হতে চলেছে। টুপুর আহ্লাদিত মুখে বলল, হঠাৎ এই প্ল্যান? দেখতে চাই
অন্যভাবে নূরপুর পৌঁছতে কেমন লাগে। অন্য কোনো উদ্দেশ্য নিশ্চয়ই আছে মিতিন মাসির, তবে ভাঙতে না চাইলে টুপুরি বা জোরাজুরি করবে কেন? এক সময় তো জানা যাবেই। এখন চুপচাপ মিতিন মাসিকে দেখে যাওয়াই ভালো। বাগনান পৌঁছে একটা অটো নিল মিতিন। হাওড়ার এদিকটায় টুপুর আগে কখনো আসেনি। চারদিক এমনিতেই সবুজ, বর্ষায় ভিজে সেই সবুজ যেন ঝকঝক করছে। পড়ছে ছোট ছোট গ্রাম, একটু ভিড় ভিড় জনপদ। এক জায়গায় মেলাও চলছে জন্মাষ্টমীর। রঙিন পোশাকে অনেক কচিকাঁচা জড়ো হয়েছে সেখানে। শেষে বেশ খানিকটা ভাঙাচোরা রাস্তা পেরিয়ে টুপুররা যখন গাদিয়ারা পৌঁছালো, ঘড়ির কাঁটা তখন 12টা ছুঁই ছুঁই। অটোর ভাড়া মিটিয়েই মিতিন নদীর পাড়ে ছুটল। সামনেই বয়ে যাচ্ছে রূপনারায়ণ। গঙ্গাও বেশি দূর নয়। কাল গঙ্গায় তেমন জল ছিল না, তুলনায় রূপনারায়ণ আজ থই থই। উঁচু পাড় ঢাল হয়ে নেমেছে নদীতে। জলে বাঁধা আছে সার সার নৌকা। মিতিন পাড় থেকে চেঁচিয়ে এক মাঝিকে ডাকলো, ও দাদা, জোয়ার কতক্ষণ চলবে? হাওয়ায় উত্তর ভেসে এলো, আর ধরুন ঘন্টাখানেক। ঠিক তো? জলই আমাদের জীবন দিদি, হিসেবে ভুল হয় না। এবার যেন মিতিনের ছটফটানি একটু কমলো। টুপুরকে বলল, চল আগে কিছু খেয়ে নি। কাছেই পর পর বেশ কয়েকটা খাবার হোটেল। বর্ষাকাল বলেই বোধহয় ভ্রমণার্থীরা নেই তেমন। হোটেলগুলো প্রায় মাছি তাড়াচ্ছে। মোটামুটি পছন্দসই দেখে একটায় ঢুকলো মিতিন। ইলিশ মাছ আর ভাতের অর্ডার দিয়ে কর্মচারীটিকে জিজ্ঞেস করলো, এখান থেকে লঞ্চ ঘাট কদ্দূর ভাই? বেশি নয়, জোর 1/2 কিলোমিটার। ওখান থেকে কি নৌকা পাওয়া যাবে? নদীতে ঘুরবেন? সামনে থেকেই নৌকা নিন না, চেনা মাঝি আছে, বলে দিচ্ছি, আপনাদের মায়াচর পর্যন্ত বেরিয়ে নিয়ে আসবে। না গো, আমরা নৌকায় নূরপুর যাব। শুধু টুপুরই নয়, ছেলেটিও এবার যথেষ্ট বিস্মিত। হাতের কাছে লঞ্চ মজুদ, তবু নৌকোয় নূরপুর যেতে চায়। এমন যাত্রী বোধহয় বড় একটা দেখেনি সে। তাও বাড়তি কৌতূহল না দেখিয়ে ছেলেটি বলল, তাহলে অবশ্যই লঞ্চ ঘাটে গিয়েই নৌকা খোঁজা ভালো। ওদিক দিয়ে নূরপুর কাছে হবে। এখান থেকেও নিতে পারি যদি নূরপুরের কোনো নৌকা মেলে। মানে যার মাঝি ওদিকেই থাকেন তেমন কাউকে পাবো কি? ছেলেটা একটুক্ষণ ভাবলো। ঠিক আছে, আপনারা ততক্ষণ খান, আমি দেখছি। হ্যাঁ, মিলেছে একজন। সুস্বাদু ইলিশের ঝাল আর গরম গরম ভাতে পেট টইটুম্বুর করে ভোজনালয় থেকে বেরিয়ে টুপুর দেখলো এক বুড়ো মতন লোক প্রতীক্ষায় দাঁড়িয়ে। নূরপুরেরই বাসিন্দা, নাম সনাতন। মিতিন তো মহা খুশি। বলল, আমরা কিন্তু সোজা নূরপুর ঘাটে যাব না, আগে গঙ্গা থেকে ভালো করে নূরপুরটা দেখব। সনাতন বলল, যেমন আপনাদের ইচ্ছে। নৌকা থেকে শক্ত কাঠের তক্তা পেতে দিলেন সনাতন। ঢাল বেয়ে নেমে তক্তায় পা রেখে সন্তর্পণে নৌকায় উঠল টুপুর আর মিতিন। পাটাতনে বাবু হয়ে বসার পর সনাতন নৌকা ছাড়লেন। এখনো জোয়ার চলছে। স্রোতের বিপরীতে যাচ্ছে নৌকা। কসরত করে এগোতে হচ্ছে সনাতনকে। বৈঠা বাইছে এক 16-17 বছরের তরুণ। সনাতন হাল ধরেছে। আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে গাদিয়ারা। টুপুর দু চোখ মেলে তীরভূমিটা দেখছিল। পাড়ের কাছে হাঁটু জলে কি যেন হাত রাখছে বাচ্চা ছেলে মেয়েদের দল। সকলেরই কোমরে গামছা। জল থেকে কিছু তুলে খপাখপ পুড়ছে গামছায়। টুপুর উত্তেজিত মুখে বলল, ওরা কি ধরছে গো মাঝি দাদা? মিন গো দিদি, মানে মাছ? মাছের ছানা। মিতিন হেসে বলল, জোয়ারের জলে অজস্র কুচি কুচি মাছ ভেসে আসে। ছানাপোনাগুলোকে ধরে ভেরি লোকেদের কাছে বেচতে পারলে এদের 2 পয়সা ইনকাম হয়। কত মানুষ এই মিন ধরেই জীবিকা নির্বাহ করছে। চিংড়ির বাচ্চাতেই রোজগার সবচেয়ে বেশি। বড় কষ্টের জীবন গো দিদি। 2 পয়সা আয় করতে মানুষের ঘাম ছোটার জোগাড়। সনাতন মাথা দোলালেন। তা তোমরা বুঝি গাদিয়ারা বেড়াতে এসেছিলে? ওই আর কি। মিতিনই বলল, যাব নূরপুর, একবার গাদিয়ারা ছুঁয়ে গেলাম। এখানকার কেল্লাটা দেখেছো? আজ হয়ে উঠল না। মিতিন টুপুরের দিকে ফিরল। জানিস তো, গাদিয়ারায় লর্ড ক্লাইভের একটা দুর্গ আছে। ছিল, ফোর্ট মর্নিংটন। ব্রিটিশরা বহুকাল আগেই দুর্গটা পরিত্যাগ করে। নদীর বাঁকে প্রায় হানাবাড়ির মতো পড়ে থাকতো দুর্গটা। 1942-এর বন্যায় প্রায় চুরমার হয়ে যায়।
এখন ওটা শুধু ধ্বংসস্তূপ। কথায় কথায় রূপনারায়ণ আর গঙ্গার সঙ্গমস্থল এসে গিয়েছে। দুটো ধারাকে দিব্যি চিহ্নিত করা যায়। যেখানে নদ নদী দুটো মিশেছে সেখানে স্রোতটাও কেমন এলোমেলো। ঘূর্ণিতে নৌকা প্রায় পাক খেয়ে যাচ্ছিল। দক্ষ হাতে সামনে নিলেন সনাতন। এবার ভাগীরথী বেয়ে চলেছেন। ক্রমশ স্পষ্ট হচ্ছে নূরপুর, কাছে আসছে। পশ্চিম দামোদর নদও দৃশ্যমান। ভাগীরথী যেখানে বাঁক নিয়েছে তার খানিকটা আগে দামোদরের মোহনা। হঠাৎই টুপুরের নজরে পড়ল তীর বেগে ধেয়ে আসছে একটা স্পিড বোট ডায়মন্ড হারবারের দিক থেকে। ভাগীরথীকে চিরে সাঁ সাঁ ঢুকে গেল রূপনারায়ণে। উথলে ওঠা ঢেউ এসে ছলাৎ ধাক্কা মারল টুপুরদের নৌকায়। টলমল দুলে উঠল তরণী। ঝলক জলও ছিটে এলো টুপুরদের মুখে চোখে। সনাতন বিরক্ত মুখে বলল, এই এক কায়দা হয়েছে। আজকাল বোটগুলোর ছোটাছুটির কোনো বিরাম নেই। স্পিড বোটটাকে চোখ কুচকে দেখছিল মিতিন। বলল, সংখ্যায় এরা বুঝি বেড়ে গিয়েছে? হ্যাঁ গো দিদি, সময় নেই অসময় নেই, সারাক্ষণ দাপাচ্ছে। রাতেও তো চড়ে বেড়ায়। এগুলো কাদের বোট? পুলিশ? না গো, প্রাইভেট পার্টির। আমোদ ফুর্তি করতে আসে নদীতে। সনাতন হাল সামান্য ঘোরালেন। তোমরা নূরপুরের ঘাটেই নামবে তো? এক্ষুনি না। মিতিন ফের গুছিয়ে বসলো। আগে নূরপুরের আশপাশটা একটু ঘুরে ঘুরে দেখি। নূরপুরে দেখার কি বা আছে গো দিদি? ওই এক লাইট হাউস আর বাঁধের মুখটায় কন্ধকাটা সাহেব মেম সাহেবদের সমাধি। তা সেই সমাধি দেখতে হলেও তো নৌকা থেকে নামতে হবে। তখন খ্রিস্টানদের অনাথ আশ্রমটা ঘুরে আসতে পারো। গঙ্গার ধারে একটা প্রাচীন বাড়ি আছে বলে শুনেছি। কোনটা? কলকাতার বাবুদের বাড়িটা, যেখানে কদিন আগে ধনরত্ন নিয়ে হুলুস্থুলু হয়ে গেল? হ্যাঁ গো, ওই বাড়িটাও একবার নদী থেকে দেখব। কেন? এমনি। বুঝেছি, তুমি খবরের কাগজের লোক। হঠাৎ যেন গোপন কিছু আবিষ্কার করে সনাতনের চোখ জল জল। বেশ তো, চলো, একদম ধার দিয়ে নিয়ে যাচ্ছি। জোয়ার প্রায় শেষ, জল এখন প্রায় স্থির। নৌকা চলছে নিনহ অভিমুখে। সনাতনের সহকারী কিশোরটি বৈঠা টানছে ছপাচ্ছপ। হঠাৎ উৎসাহিত মুখে চেঁচিয়ে উঠল, হুই, বাড়িটা দেখা যায়। টুপুরের গোচরে এলো। অস্ফুটে বলল, বাড়িটা নদী থেকে কতটা উঁচু গো মিতিন মাসি? ভ্যানিটি ব্যাগ খুলে ছোট্ট বায়নাকুলার বের করলো মিতিন। চোখে লাগিয়ে বলল, একটু বেশি উঁচুতে। হাইটের জন্য কি বাড়িটা গঙ্গার হাত থেকে রক্ষা পেয়েছে? হতে পারে। বায়নাকুলারে দৃষ্টি রেখেই মিতিন সনাতনকে জিজ্ঞেস করলো, ও বাড়ির কারোর সঙ্গে আপনার পরিচয় আছে নাকি? একজনকে তো নূরপুরে সবাই চেনে, পুরোহিত মশাই। বড় অমায়িক মানুষ গো, সবার সঙ্গে গপ্প করে। ও বাড়ির ইতিহাস কিছু জানা আছে? বড় মানুষদের ঘরের কাহিনী আমরা গরিব বুড়বোরা কোত্থেকে জানবো দিদি? তবে দেশে ঘরে তো অনেক উপাখ্যানই বাতাসে ভাসে। শুনেছি যে সাহেবের কাছ থেকে বাবুরা বাড়িটা কেনেন। তিনি মোটেই সুবিধের লোক ছিলেন না। কি রকম? সাহেব নাকি খুব অত্যাচারী ছিলেন। দলবল নিয়ে যেই না গায়ে ঢুকতেন অমনি লোকে দুধ দাঁড়িয়ে পালাতো। কচিকাচারা এত ভয় পেত যে একবার দৌড় লাগালে আর ঘরেই ফিরত না। তা অত্যাচারটা তিনি কি করতেন? অত বলতে পারবো না, লুটপাট চালাতেন বোধহয়। কলকাতার বাবুরা নিশ্চয়ই সেরকম নন। তেমন কোনো বদনাম তো কানে আসেনি। ওরা তো আর থাকেও না। তবে ইদানিং নাকি এক বাবু এসে রয়েছেন। নৌকা পৌঁছে গিয়েছে একদম বাড়ির কাছে। কালকের কাদা ভরা তীর, জলে থই থই। লক গেট পর্যন্ত চলে গিয়েছে জল। লোহার দরজার অন্তত ফুট পাঁচেক এখনো জলের তলায়। মিতিন জিজ্ঞেস করলো, আচ্ছা মাঝি ভাই, লক গেটটা কি পুরোপুরি ডোবে কখনো? খুব কম। বছরে জোর এক আধ দিন। ওই বড় বানটান এলে তখন কি লক গেট এরা খুলে দেয়? কই আর, বন্ধই তো আছে বরাবর। কখনো খুলতে দেখিনি। ভালো করে স্মরণ করুন। না গো দিদি, কম করে 50 বছর নৌকা বাইছি, গেট কখনো খোলা হয়েছে বলে তো মনে পড়ে না। তবে সামনেটা কাদা জমে একেবারে শক্ত হয়ে গিয়েছিল। পরিষ্কার করার পর চেহারাটা ফের খোলতাই হয়েছে। কবে পরিষ্কার হলো? সনাতন একটু ভেবে বললেন, তা 1 বছর তো হবেই, গত জ্যৈষ্ঠীতে। জল তখন অনেক কম ছিল নদীতে। 10-12টা মুনিশ 3 দিন ধরে কাদা টাদা ছাড়লো। সেই মাটি গেল পাশে রতনবাবুর ইট ভাটায়।
অলস গতিতে দুলে দুলে বাড়িখানা পেরোলো নৌকা। অল্প একটু এগিয়ে মিতিন বলল, এখানেই পাড়ে নৌকা ভেড়ানো যায় না মাঝি ভাই? কেন ঘাটে যাবেন না? থাক, অদ্দূর আর টানার দরকার নেই, আবার পেছনে যাওয়া। তবে রতনবাবুর ঘাটেই বাঁধি, সে আপনার যেমন সুবিধে। নৌকা থেকে নেমে সামান্য অস্বস্তিতে পড়ে গেল টুপু। ইটভাটার কর্মীরা কাজ থামিয়ে হাঁ করে দেখছে তাদের। দুজন ফিটফাট শহুরে মহিলা নদীপথে এসে ইটভাটায় অবতরণ করেছে। এমন দৃশ্য তাদের কাছে বোধহয় অভাবনীয়। মিতিনের ভ্রুক্ষেপ নেই। সনাতনের টাকা মিটিয়ে উঠল পাড়ে। গায়েই মিনোধ্বজদের পাঁচিল। চলল তার গা ঘেঁষে। 30-40 পা গিয়ে থামলো হঠাৎ। ঝুঁকে মাটি থেকে দুখানা জীর্ণ পলিথিনের বস্তা তুলল। ভুরুতে ভাঁজ পড়ল। বস্তা দুটো দেখলো উল্টে পাল্টে। টুপুর চোখ ঘুরিয়ে জিজ্ঞেস করলো, কি আছে গো এতে? মিতিনের ঠোঁটে অর্থপূর্ণ হাসি। মাটি। তা ইট ভাটায় তো মাটি থাকবে। মিতিন আর কিচ্ছু বলল না, মাথা নিচু করে হাঁটছে ফের। ইট ভাটার সীমানা পেরিয়ে উঠল বাঁধের রাস্তায়। বাঁয়ে ঘুরে মিনোধ্বজদের গেটে গেল। মোবাইল ফোনে ডাক দিতেই মিনোধ্বজ সশরীরে হাজির। ব্যস্তভাবে বললেন, এ কি, আজ আবার আসছেন, জানাননি কেন? মিতিন এক গাল হাসলো। সারপ্রাইজ ভিজিটের মজাই আলাদা। গেট খুলে মিনোধ্বজ ইতিউতি তাকালেন, আপনাদের গাড়ি কোথায়? অম্লান বদনে মিথ্যে বলল মিতিন, আজ বাসে এলাম। আজকের দ্বিতীয় পর্বটি এখানেই সমাপ্ত। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।